রাত যখন 11টা। কাহিনী বিমল মিত্র। ঘটনাটি ঘটল রাত 11টার সময়। কলকাতা থেকে দেশে যাচ্ছি। দেশ বলতে আমি যেখানে জন্মেছি। কলকাতা থেকে ট্রেনে যেতে 3 ঘন্টা সময় লাগে। সকাল 5টায় একটা ট্রেন আছে, তাতে গেলে মাজাদিয়া স্টেশনে রাত 8টা থেকে 8:30 বেজে যায়। স্টেশনে নেমে আরো 5 ক্রোশ হাঁটা। তাড়াতাড়ি হাঁটলে সময় লাগে 2 ঘন্টা। তারপরও একটা ট্রেন আছে, সেটা যদি ছাড়ে তাহলে সকাল 9টা, তারপর দুপুর 2টো, তারপর সন্ধে 6টার ট্রেনে গেলে রাত 9টায় পৌঁছতে পারা যায় মাঝদিয়া স্টেশনে। কিন্তু তাতে গেলে বাড়ি পৌঁছাতে রাত 11টা বেজে যায় বলে সাধারণত ওই ট্রেনে যাই না। তখন আমি কলকাতা থেকে একটি মেসেতে পড়াশোনা করি। প্রত্যেক শনিবারই দুপুর 2টোর ট্রেনেই দেশে যাই। খুবই সুবিধা হয়, ট্রেনে ভিড় কমও থাকে আর সন্ধ্যার আগেই বাড়িতে পৌঁছে যাই। কিন্তু সব সময় ট্রেনে যাওয়ার সুবিধা হয় না। লেখাপড়া ছাড়াও ফুটবল খেলার একটা নেশাও ছিল। রোববার দিনটায় দেশে না কাটিয়ে কলকাতার বন্ধুবান্ধবদের সাথে কাটাতে বেশ ভালোই লাগে। কোনো শনিবার বাড়ি না গেলে বাবার চিঠি আসে, লেখে, তুমি শনিবার বাড়ি আসে নাই কেন? আমার পথ চাহিয়া বসে রইলাম, তোমার শরীর খারাপ হইল কিনা ভাবিয়া খুবই চিন্তিত আছি। পত্রপাঠ উত্তর দেবে ইত্যাদি। আমিও বাবার একটি সন্তান। বাবার বয়স হয়েছে, আমাকে নিয়ে তার ভাবনা চিন্তার স্বপ্ন সবকিছু। আমি বড় হব, মানুষ হব, বংশের মুখ উজ্জ্বল করব। কিন্তু ততদিনে আমার একটা নিজস্ব জগৎ গড়ে উঠেছে। দেশের চেয়ে কলকাতার আকর্ষণই আমার কাছে বেশি। আমার জন্য বাবা মোটা টাকা খরচ পাঠান, সেই দিয়ে আমি ময়দানে ফুটবল ক্রিকেট খেলা দেখি, কখনো বা সিনেমা দেখতে যাই। কলকাতার জীবন গ্রামের মানুষের মতো একঘেয়ে নয়। সেখানকার চারিদিকে এদো পানা পড়া পুকুর, কেবল ক্ষেত আর খামার আর বন আর জঙ্গল। আমাদের মতো যাদের অবস্থা ভালো নয়, তারা লেখাপড়া ছেড়ে দিয়ে কেবল বারোয়ারি তলায় বট গাছের ছাওয়ায় হাড়ু মুদির দোকানে গিয়ে মাচায় বসে আড্ডা তাস খেলে। আমি গেলে তারা আমার কাছে আশেপাশে কলকাতার গল্প শুনে। কারো তো কোনো কাজ নেই, বাড়ির অবস্থা খারাপ বলেই তারা কলকাতায় আসতে পারে না। সে পয়সা তাদের নেই, তাই আমাকে একটু হিংসেও করে। আমার চাঞ্চলন জামা প্যান্ট দেখে তারা অবাক হয়ে যায়। আমার জুতো, আমার চুল ছাটা, আমার সাবান মাখা দেখে তাক লেগে যায়। কারণ আমাদের গ্রামে এমন একটা গ্রাম যে শহরের কোনো সভ্যতা ঢোকার সুযোগ পায়। আমাদের বাড়ির পাশেই থাকতেন নসু কাকু। আসল নাম মনে হয় নৃসিংহ ভট্টাচার্য। বাবা তাকে নসু বলেই ডাকত। তিনি গ্রামে যজমানদের বাড়িতে গিয়ে পুজো করে বেড়াতেন। ভালো লোক। আমি দেশে গেলেই আমাদের সাথে দেখা করতেন। বলতেন, কি লেখাপড়া করছো বাবা, ভালো আছো তো? আমি পায়ে হাত দিয়ে প্রণাম করে বলতাম, হ্যাঁ হ্যাঁ। তিনি বলতেন, হ্যাঁ, খুব মন দিয়ে লেখাপড়া করবে বাবা, যা দিনকাল খারাপ। আর কলকাতা শহরে গাড়ি ঘোড়া ট্রাম বাস শুনেছিস, খুব সাবধানে চলাফেরা করবে। নসু কাকা আমাদের দেশের নাম করা পুরুষমশাই। তিনি না হলে কারোরই পুজো আচ্ছা বেশ ভালো মতো জমত না। কেউ হাত খড়ি দেবে এমন কোনো ডাক পড়লো বা ছেলের অন্নপ্রাশন হলো, তাকে চাই। এমনকি বারোয়ারি তলায় দুর্গা পুজো, কালী পুজো, এমনকি 3 কোষ দূরে জমিদার বাড়িতে যতই উৎসব, বিয়ে, ব্রত উদযাপন, সবেতেই তার ডাক পড়ত। কিন্তু এই আবহাওয়াতে মানুষ হয়েও ঘটনা ঘটলো, সেই কথাই বলি। কলকাতায় তখন আমার স্কুলের পরীক্ষা চলছে। 3 সপ্তাহ দেশে যেতে পারিনি। বাবাকে কথা লিখে দিয়েছিলাম 3 সপ্তাহের জন্য দেশে আমি যেতে পারবো না। পরীক্ষা যেদিন শেষ হলো সেদিন শনিবার। মেসে ভাবলাম 2টো ট্রেন ধরব, কিন্তু কয়েকদিন ধরে রাত জেগে পড়ার পর শরীর বড়ই ক্লান্ত হয়ে পড়েছিল। ঘড়িতে বেলা 12টা। ভাবলাম আধ ঘন্টা ঘুমিয়ে নেওয়া যাক। কিন্তু যখন ঘুম ভাঙলো তখন দেখলাম দেয়াল ঘড়িতে বেলা 3:30। আমার বন্ধু যে আমার পাশের বিছানায় শুতো, সে পর্যন্ত অগরে ঘুমোচ্ছে। মনে হলো সর্বনাশ, দুটোর গাড়ি তো এখন ছেড়ে দিয়েছে, তাহলে সন্ধে 6টার আগে দেশে ফেরা কোনো গাড়ি নেই।
সে গাড়িতে গেলে দেশে ফিরে পৌঁছতে পৌঁছতে রাত 11টা বেজে যাবে। কিন্তু শিয়ালদা স্টেশন থেকে গাড়ি ছাড়তেই সেদিন কেন জানি না 8 ঘন্টা দেরি হয়ে গেল। ভাবলাম ট্রেনটা হয়তো একটু দেরি করেই মাঝদিয়া পৌঁছাবো। তার মানে 5 ক্রোশ পথ হেঁটে বাড়ি যখন পৌঁছাবো প্রায় 12টা বেজে যাবে। বাবা হয়তো বকাবকি শুরু করে দেবেন, বলবেন দুপুর ট্রেনে আসতে পারলে না। কিন্তু না, ট্রেনটা ঠিক সময় মাঝদিয়া স্টেশনে গিয়ে পৌঁছালো। আমি নিশ্চিন্তে হয়ে গেলাম। এখানকার প্ল্যাটফর্ম ছেড়ে উল্টো দিকের প্ল্যাটফর্মের টিকিট দেখিয়ে গেট পার হলাম। বেশি যাত্রী ছিল না ট্রেন। গেটের বাইরের বাজার, অত রাত বলেই লোকজনের বেশ পাতলা। তাড়াতাড়ি বাজার ছেড়ে বড় রাস্তায় একটা সাইকেল রিক্সা ভাড়া করব বলে পৌঁছালাম। কিন্তু কোনো রিক্সাতেই অত দূর যেতে চাইল না। বেশি টাকার লোভ দেখিয়েও কাউকে রাজি করাতে পারলাম না। সবাই একই কথা বলে, অত দূরে শহরে নিয়ে গেলে রাত 1টা বেজে যাবে। আমি বললাম, তোমাদের ভাড়া তো ডবল ভাড়া দেব। তবু কেউ যেতে রাজি হল। হাতে অনেক জিনিস ছিল। বাবার কাশির ওষুধ কিনে লিখে নিয়েছিলাম। শিয়ালদা স্টেশনে ওষুধের দোকান থেকে তা কিনে নিয়েছিলাম। মার জন্য 1000 মোলক তাও ছিল। গামছা কিনেছিলাম বাবার জন্য। খুচরো কিছু জিনিসও ছিল যা বাবা কলকাতা থেকে আনতে বলেছিল। রাস্তা দিয়ে একলাই হেঁটে হেঁটে চলছি। চারিদিকে নিশুতি অন্ধকার। গ্রামের লোকজন সকাল সকালই ঘুমিয়ে পড়ে, কারণ ভোরবার উঠে সকলকে কাজ করতে হয়। বড় বড় কাজগুলোকে দূর থেকে দেখলে কেমন যেন একটা পাহাড় বলে মনে হচ্ছে। খানিক দূর গিয়ে পিচের রাস্তায় শেষ হয়ে গেল। তারপর 4টা ডুবে গেল। শুধু তারাগুলো জ্বলছে মাথার উপর। মাঝে মাঝে কতগুলো শিয়াল ডাকছে। দু একটা কুকুরও যে ঘেউ ঘেউ করছে তা নয়, কিন্তু আমাকে যে চিনতে পেরে চুপ করে গেল। তারপর আমার যেন কেমন একটা ভয় করতে লাগলো, কিন্তু কিসের যে ভয় করতে লাগলো তা বলতে পারলাম না। একটা রাস্তার মোড়ে এসে দাঁড়ালাম। কয়েক ঘন্টা পর বড় বড় বট গাছ ডালপালা ছড়িয়ে জায়গাটিকে বেশ ঢেকে রেখেছে। শনি মঙ্গলবার ওই জায়গায় হাট বসে। হাট বেলা বলেই শেষ হয়ে গেছে। চারিদিকে ছোটখাটো দোকান আছে, তাও ঝাঁপ বন্ধ করে যে যার বাড়ি চলে গেছে। বহুদিন আগে এই বট গাছে একজন মানুষ গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছিল। কিন্তু ছোটবেলাকার ঘটনা এই জায়গায় বাচ্চাবেলায় এলেই কেমন যেন গা ছমছম। তখন তো রাত 10টা বেজে গেছে। মনে হলো বাবা মা মনে হয় ঘুমিয়েই পড়েছে। বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেল। তারা ভাবছেন যে আর আসবে না। মাও আমার জন্য ভাত রান্না করে বসেছিল, মনে করেছে খোকা আর আসবে না। মাও বোধহয় খেয়ে শুয়ে পড়েছে। আমার কথা ভাবতে ভাবতে বিছানায় শুনিয়েই পড়েছে হয়তো। এইসব ভাবতে ভাবতে হেঁটেই চলেছি। তখন রাত 11টা বাজে। রাস্তায় গিয়ে নলগাড়ির নাবালে গিয়ে মিশেছি। তখন এখানে একটা নদী ছিল। আগে যখন নদীতে জল ছিল, খেয়া নৌকায় এপার ওপার করতে হতো, কিন্তু এখন নদীটা শুকিয়ে গেছে। এখানে ঢালু জমিতে চাষবাস হয়। একপাশে গরুর গাড়ি যাওয়ার রাস্তা হয়েছে। বর্ষার পর গরম পড়তেই রাস্তায় আবার ধুলো জমেছে। এখানকার লোক তাই জায়গাটার নাম দিয়েছে নলগাড়ির নাবাল। আমি ঢালু রাস্তায় নামতে গেলাম। সামনের দিকে নজর পড়তেই আমার শরীরের সমস্ত রক্ত হিম হয়ে গেল। দেখলাম রাস্তায় একটা দাঁড়িয়ালা মূর্তি ঢালু রাস্তা দিয়ে আমার দিকে নেমে আসছে। রাস্তায় তার হাত পা নেই, শুধু হাওয়াতে ভাসতে ভাসতে এগিয়ে আসছে আমার কাছে। আমি আর এগোলাম। এগোতেও ভয় করছে। এ কি, তবে কি লোকটার মূর্তি? বট গাছে গলায় দড়ি দিয়ে মরেছিল সেই লোকটি। লোকের মুখে শুনতাম এই অঞ্চলে নাকি ভূত আছে, কিন্তু কিন্তু কোনোদিনও তো চোখে পড়েনি। হঠাৎ আমাকে মূর্তিটি কথা বলল। কে কে ওখানে? আমি কি জবাব দেবো বুঝতে পারলাম না। শুধু একটু থেমে বললাম, আমি 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 কে? বলতে বলতে মূর্তিটা আমার দিকে এগিয়ে এসে, কে কে তুমি? আমি ভয়ে শিউরে উঠল। কিছুটা জবাব দিতে পারলাম না। সেই মূর্তিটা জিজ্ঞেস করলো, ও তুমি বিমল, ধীরেশদার ছেলে। আমার তখন জ্ঞান ফিরে এলো। চিনতে পারলাম মূর্তিটা কিনা। আরে নসু কাকাজি, আপনি? নসু কাকা বললেন,
হ্যাঁ আমি। তা তোমার এত দেরি হলো যে? বললাম, দুপুর দুপুর ট্রেন ধরতে পারিনি, ঘুমিয়ে পড়েছিলাম কাকা, তাই সন্ধে 6টার ট্রেন ধরেই আসছি। নসু কাকা বলল, তা আজকে অমাবস্যার রাতে না এলেই পারতি, এই রাত বিরেতে আসা কি ভালো। আমাদের গায়ে যে পরশুদিন বাঘ বেরিয়েছিল, তা কতদিন আগে বাবুদের বাড়িতে ডাকাতও পড়েছিল। বললাম, তা এত রাত্রিরে কোথায় যাচ্ছেন নসু কাকা? নসু কাকা উত্তর দিল, জমিদার বাড়ির স্ত্রী হঠাৎ দেখে পাঠিয়েছে, তার বড় ছেলের খুবই অসুখ, আমাকে শান্তি সস্তেন করতে হবে, যতই রাগ হোক না কেন আমাকে যেতেই হবে। তার বড় ছেলে যায় যায় অবস্থা, তাই খেয়েই দৌড় দিচ্ছে। আমাকে যে ডাকতেই এসছিল তাকে বলে দিয়েছি তুমি এগিয়ে যাও, আমি খেয়ে উঠেই যাচ্ছি। তোমার সঙ্গে রাস্তায় কোনো লোকের দেখা হয়নি? আমি বললাম, না, কই না তো। নসু কাকা বলল, তার রাত্রিরে হয়তো ঠাওর করতে পারোনি, একলা এত রাত্রিরে এসে ভালো করনি। হে এসো, তোমাকে কা পর্যন্ত পৌঁছে দিচ্ছি। বললাম, আপনি আবার কষ্ট করতে যাবেন কেন নসু কাকা? আমি তো। সে কি কথা, এই এত রাতে তোমার এই অবস্থায় একলা ছেড়ে যেতে পারি? শুনলে ধীরেশ দা আমার ওপর রাগ করবে, বললে খোকাকে এই অবস্থায় ফেলে একলা চলে এলে কি আর করা যাবে। ওদিকে জমিদার বাবু বাড়ির তার বড় ছেলে যায় যায় অবস্থা, তাই তিনি কিনা নিজে আমাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দিতে চান। রাস্তায় যেতে যেতে নজরু কাকা বলল, তুমি 3 সপ্তাহ বাড়ি আসোনি, সেজন্য ধীরেশ দা খুবই ভাবছিল। কলকাতায় থাকো, বয়স হয়েছে, যতই লেখাপড়া থাক সপ্তাহে একদিন বাবা মাকে দেখে আসতে পারো। তুমি বড় হবে, নিজে বাবা হবে, তখন বুঝবে ছেলের জন্য কেমন মন কষ্ট হয়। আমি নসু কাকার কথা শুনে কোনো জবাব দিতে পারলাম না, চুপ করেই নসু কাকার সঙ্গেই চলতে লাগলাম। তারপর যখন বাড়ির কাছাকাছি এসেছি তখন নসু কাকা বলল, ওই দেখো তোমাদের বাড়ি, এবার আর ভয় নেই, আমি চলি, আমার খুব তাড়া আছে। বলেই তিনি চলে গেলেন। আমি সদর দরজায় কড়া নেড়ে বললাম, বাবা বাবা বাবা। আমার ডাক শুনে ধরফর করে জেগে উঠে মাও জেগে উঠল। তাড়াতাড়ি দরজা দেখে, খোকা তুমি এসছো? কোন ট্রেনে এলে? দুপুরের ট্রেনে আসতে পারলে না? বললাম, দুপুরবেলা পরীক্ষায় এসে ঘুমিয়ে পড়েছিলাম। বাবা বললে, তা বলে কি সন্ধ্যের ট্রেনে আসতে হয়? জানো বাড়ি পৌঁছতে রাত 11টা বেজে যায়। তাছাড়া গায়ে পরশু বাঘ বেরিয়েছিল, তা জানো? কদিন আগেই বাবুদের বাড়িতে ডাকাতও পড়েছিল। আমি বললাম, হ্যাঁ আমি তো জানতাম না, এই রাস্তায় নসু কাকুর সাথে দেখা হলো, সেই তো বললো, আমার বাড়ি পর্যন্ত পৌঁছেও দিল। নসু? নসু কাকা? হ্যাঁ, নলগাড়ির নাবালে গিয়ে দেখা হয়ে গেল। তিনি জমিদার বাবুর বাড়ি যাচ্ছিলেন, এই তো কোন ছেলে মরমর শান্তি সস্তায়ন করতে হবে, আমাকে এগিয়ে দিয়ে গেলেন। বাবা মা দুজনেই আমার দিকে হতবাগের মতো চেয়ে এলেন। বাবা বলল, তুমি ঠিক দেখেছো, ওটা নসু কাকা, কথা বলেছেন তোমার সাথে। তুমি কি সব আবোল তাবোল বলছো? আমি বললাম, বাড়ি ভুল কেন দেখ, আমি তো নসু কাকাকে চিনতে পারবো না। বাবা বলল, কিন্তু নসু কাকা যে পরশুদিন মারা গেছে, আমি যে নবদ্বীপে গিয়ে তার সৎকার করে এলো। সমাপ্ত।